नांगकमानी कग्रनतई सिविल सेक्रेटारिएट कक्तमा थुमनाय रुमनि पान्दा संसाखा बेरायखिरि मन्त्री सुशाন্ত चौधरी বেশ কিছুদিন ধরে আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়, যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলড নয়, সেটা ডিকন্ট্রোলড। এবং ডিজিসিএ, ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকে। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে, কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে দেন ব্যাপারটা। আসলে ব্যাপারটা এমন না, কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। প্রতিটা এয়ারলাইন কোম্পানি বা আমি আগরতলা কলকাতা রুটে যদি অনেক প্রাইভেট সংস্থা আপনারা জানেন বিমান চালায়। আমি শুরুতেই বা আগেই বলেছি যে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের অধীন কন্ট্রোল নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ডিকন্ট্রোলড এবং যে কোম্পানি বিমান চালায় সেই কোম্পানির অধীন সেই বিমান ভাড়া। প্রতিটা বিমানে 60% যে সিট সেটা বেসিক রেটের উপর থাকে। বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো 4000। 60% অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি যেটা প্রতিটা বিমানে বেসিক রেটের মধ্যে থাকবে, এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে। বাকি যে কিছু সিট থাকে, যতই আপনার ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন,
আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালকে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন, তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যায়। অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায়। এমন প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে, প্রতিটা বিমানে 8 থেকে 10টা সিট একটু হাই প্রাইসে সেখানে যায়। অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো 4000 থাকে, সেই প্রাইসটা 10টা টিকিট হবে ম্যাক্সিমাম, যে 12 থেকে 15,000 এর মধ্যে যায় যারা লাস্ট মোমেন্টে টিকিটটা কাটে। কিন্তু যারা ওয়েল ইন অ্যাডভান্স টিকিটটা কেটে রাখে বা 4 দিন 5 দিন আগে টিকিট কেটে রাখে, 3 দিন আগে টিকিট কেটে রাখে, তাদের ভাড়া কিন্তু 4000 থেকে 6000 টাকার মধ্যে সেখানে ফ্লাকচুয়েট করে। মুদ্রা কথা, আগরতলা টু কলকাতা আপনি তৎক্ষণাৎ যারা যেতে চায়, তড়িঘড়ি করে যারা যেতে চায়, এবং ডেট অফ জার্নি যেদিন তার জার্নি ডেট তার একদিন আগে বা ওই দিনে যদি সে টিকিট কাটে, তবে এয়ার ফেয়ারটা বেশি হয়। কিন্তু তার বাইরে কোন বিমানে আগে থেকে যে টিকিটগুলো বুকিং থাকে, বেসিক প্রাইসে সেই টিকিটগুলো সেখানে তারা বিক্রি করে এবং বেসিক প্রাইসে বা কম দামের যে টিকিটের যে সুবিধা প্যাসেঞ্জাররা সেটা সুযোগ গ্রহণ করতে পারে। আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনারা এখন ইন্টারনেট হাতে হাতে, আমাদের অ্যান্ড্রয়েড, আমাদের আইফোন বা বিভিন্ন দামি মোবাইল আপনারা ব্যবহার করেন, আপনারা দেখবেন গো ইবিবো, আপনি দেখবেন এখানে আপনারা নিজেরা এক্ষুনি চেক করতে পারেন। গো ইবিবো আগামী কন্টিনিউয়াস 40 দিনের ডেটের টিকিট রেট গুলো আপনি দেখুন, আগরতলা টু কলকাতা আপনি দেখবেন বিলো 4000। আপনি মেক মাই ট্রিপে দেখুন আগামী 40 দিন, আজকে আমরা নভেম্বরের 16 তারিখ, আপনি 31 ডিসেম্বর অবধি আপনি দেখুন টিকিটের রেট কি আছে। আগরতলা টু কলকাতা ইট উইল বি বিলো 4000, দ্যাট ইজ বেসিক প্রাইস। এখন আমি আজকে 16 তারিখ, আমি আজকে হঠাৎ করে বিকেল বেলা কলকাতা যাব, আমি যদি এক্ষুনি টিকিটটা বুক করি, ওই 12 থেকে 15,000 এর মধ্যে পড়বে। কিন্তু আমি 5 দিন পরে কলকাতা যাব, 4 দিন পরে কলকাতা যাব বা 20 দিন পরে কলকাতা যাব, আমার টিকিট কিন্তু বিলো 4000। আপনি, আমরা প্রিন্ট নিয়ে এসেছি, গো ইবিবো আপনি দেখতে পারেন, আপনি এক্সিগোতে দেখতে পারেন, আপনি মেক মাই ট্রিপে দেখতে পারেন, আমাদের মেক মাই ট্রিপে দেখতে পারেন, আপনি ismytrip.com এ আপনি দেখতে পারেন। অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে, আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী 40 দিনের সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো 4000। তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজেদের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব, তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো। এখন ইমার্জেন্সি পারপাস, আমার সাডেনলি আজকে যেতে হবে, সেই সংখ্যাটা কত? একটা ফ্লাইটে আমি যেটা বলেছি 10 থেকে 12টা টিকিট হবে, কিন্তু 180 সিটার বা 220 সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে, তাদের আমি বলেছি 60% টিকিট বেসিক প্রাইসে যায়, তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি। এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার, তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয়, যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব, আমি এক্ষুনি টিকিট বুক করলাম, আই উইল বি ট্রিটেড অ্যাজ এ প্রিমিয়াম কাস্টমার। তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয়, আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল, কর্পোরেট সিস্টেম, প্রসিজার। তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না, কিন্তু বলা হচ্ছে কি প্রশাসন নির্বিকার, দপ্তর শীতঘুমে, সরকার শীতঘুমে,
মানুষের পকেট কাটা হচ্ছে। আমি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবল ইঞ্জিন সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয়। মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা এয়ার প্রাইস পেপারে এসছে, মানুষ করেছে, বিধানসভায় উত্থাপন করে দিল, যে কেন্দ্রীয় সরকারকে আপনারা বলছেন না কেন? আমরা অনেক চিঠি দিয়েছি, কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিকে বারবার দপ্তর থেকে, দিল্লি থেকে বলা হচ্ছে দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল। কিন্তু আমাদেরও সেখানে আলোচনা চলছিল যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে, তবে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। যখন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আমরা বসলাম, সেক্রেটারি, আমি, অ্যাডিশনাল সেক্রেটারি, আমরা যখন সবাই বসলাম, বসে যখন আমাদেরকে একটার পর একটা খুলে বের করে দেখানো হচ্ছে যে স্যার आप देखिए 20 दिन बाद, 10 दिन बाद, एक हफ्ता बाद, 25 दिन बाद, 30 दिन बाद आप ये फेयर देखिए, बिलो 4000 लिखा हुआ है, सब बिलो 4000। আপনারাও এখন মোবাইল খুলুন, দেখেন, সব দেখবেন 4000 এর নিচে বেসিক প্রাইস বলে সেটাকে। এবং 60% অফ দ্য টোটাল প্যাসেঞ্জার্স একটা ফ্লাইটে বেসিক প্রাইসে থাকে। বাকি যে পার্সেন্টেজটা আস্তে 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 যতই ট্রাভেলের ডেট এগোতে থাকে, যারা কাছাকাছি গিয়ে টিকিটটা কিনে একদিন আগে, 1.5 দিন আগে, ওই দিনে ডেট অফ জার্নি যেদিন, সেদিন টিকিটটা যারা ক্রয় করে, তাদের রেটটা একটু বেশি দিতে হয়। আমি আপনাদেরকে বা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে এই জিনিসটা জানানোর জন্য সেই আজকে এই বিষয়গুলো উত্থাপন করলাম। তার বাইরে উড়ান স্কিম বলা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকার আগরতলা উড়ান স্কিম থেকে বঞ্চিত। উড়ান কামস আন্ডার RCS, রিজিওনাল কানেক্টিভিটি স্কিম, যেটা ভারতবর্ষের সরকার 2016 সালে আমাদের গরিব অংশের মানুষ, আম আদমি, যাতে ফ্লাইট অ্যাভেল করতে পারে, ফ্লাইট জার্নি, তার জন্য সেটা চালু করেছে। দেশের আম আদমি উড়ে, দেশ কা আম আদমি, এই স্পিরিট নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে উড়ান স্কিম তার যাত্রা শুরু করেছে। কিন্তু উড়ান স্কিমের একটা গাইডলাইনও রয়েছে। গাইডলাইনটা কি? যে উড়ানের ফ্যাসিলিটি যে পাবে ওই এয়ারপোর্ট আইদার আনসার্ভ হবে বা আন্ডার সার্ভ হবে। মানে আমি আগরতলা থেকে কলকাতা যাব, এখন বলছে কি যে আগরতলা কলকাতায় উড়ানের ফ্যাসিলিটি থেকে বঞ্চিত রাজ্যের জনগণ। ডাবল ইঞ্জিনের সরকার, প্রশাসন নির্বিকার, হয়তো নিউজে। আসলে আগরতলা এয়ারপোর্ট টু কলকাতা এয়ারপোর্ট, এন্ড টু এন্ড। তবে আইদার আগরতলাকে আন্ডার সার্ভ হতে হবে বা আনসার্ভ হতে হবে, অথবা কলকাতা এয়ারপোর্টকে আন্ডার সার্ভ হতে হবে বা আনসার্ভ হতে হবে। তো আগরতলা বা কলকাতার মধ্যে কোনো এয়ারপোর্টই তো আন্ডার সার্ভ নয় বা আনসার্ভ নয়। আন্ডার সার্ভ মানে যেখানে প্রতিদিন একটা বিমান চলে, আর আনসার্ভ মানে যেখানে প্রতিদিন কোনো বিমানই চলে না। তো যেখানে কোনোদিন প্রতি বিমান চলে না মানে আনসার্ভ, তাকে সার্ভিসই দেওয়া হয়নি, তারা উড়ান স্কিমের আন্ডারে আসবে। এবং ভারতবর্ষে এমন অজস্র অনেক শত শত এয়ারপোর্ট ছিল যেগুলো আনসার্ভ এবং আন্ডারসার্ভ। আম আদমি সেই ফ্যাসিলিটি গ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবে আগরতলা আমাদের প্রতিদিন 16টা ফ্লাইট ওঠানামা করছে। খুব শীঘ্রই আমাদের 220 সিটের আরো একটা ইন্ডিগো এয়ারবাস 220 সিটের আগামী 16 তারিখ ডিসেম্বর মাসে তার যাত্রা শুরু করবে। অর্থাৎ ডিসেম্বরের 16 থেকে আরেকটা এয়ারবাস 220 সিটের এখানে অ্যাড হচ্ছে। তার বাইরে প্রতিদিন আমাদের 16টা এয়ারক্রাফট উঠানামা করছে আগরতলা থেকে। তো আইদার এটা মানে
neither it comes under unserved nor underserved. যে এয়ারপোর্ট থেকে প্রতিদিন 16টা বিমান ওঠানামা করে সেটা আন্ডারসার্ভড হতে পারে না বা আনসার্ভড হতে পারে না। আর কলকাতার কথা তো আমি তো ছেড়েই দিলাম, এটা তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, প্রতিদিন কয়েকশো বিমান ওঠানামা করছে, তো কি করে উড়ান হবে? তাই মানুষের মধ্যে একটা বিভ্রান্তি যে আমাদেরকে হয়তো আমাদের কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বা রাজ্য সরকার হয়তো কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, যেটা সঠিক নয়। গতকালও আপনারা দেখেছেন ডোনার মিনিস্টার, আমাদের কমিউনিকেশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাহেব পরিষ্কারভাবে বলে গেছেন, উনি সিভিল এভিয়েশন দপ্তরে ছিলেন, পরিষ্কার ভাষায় বলে গেছেন যে ডাবল ইঞ্জিনের যে গতি, তার মাত্রা বা তীব্রতা ত্রিপুরা রাজ্যে আমরা সবাই অনুভূত করছি। আমাদের প্রত্যেকের অনুভূতি আছে। আমাদের এয়ারপোর্ট কি ছিল, আজকে কি হয়েছে। আমাদের আগে কটা রেল যেত, রাজধানী পর্যন্ত আমরা পেয়েছি, কাঞ্চনজঙ্ঘা আমরা পেয়েছি, আগরতলা টু মুম্বাই লোকমান্য তিলক আমরা পেয়েছি, কিষান রেল আমরা পেয়েছি, তেজস আমরা পেয়েছি, সাবরুম পর্যন্ত আমাদের রেল কানেক্টিভিটি সেখানে তৈরি হয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমরা পেয়েছি, ব্রডগেজের চিন্তা ভাবনা হচ্ছে আগামীতে, নিশ্চিন্দপুরে আমাদের 1000 কোটি টাকার উপর প্রজেক্ট রেলওয়ে দেওয়া হয়েছে, সাবরুমে আমাদের এসইজেড স্পেশাল ইকোনমিক জোন বা সাবরুমে আমাদের বাংলাদেশের সঙ্গে মৈত্রী সেতু মাধ্যমে ব্যবসাকে আরো সুদৃঢ় করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো এই যে হাজার হাজার কোটি টাকা আমাদের রাজ্যকে নর্থ ইস্টের করিডোর হিসাবে তৈরি করার জন্য সেখানে কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহযোগিতা করছে, এটা ডাবল ইঞ্জিনের সুফল। যদি মোদিজি না থাকতেন, মোদিজি যদি প্রধানমন্ত্রী না হতেন, তবে আমরা এই সুফল থেকে বঞ্চিত হতাম। তাই আমি আপনাদের মাধ্যমে এয়ার ফেয়ার নিয়ে যে বিভ্রান্তিটা মানুষের মধ্যে রয়েছে সেটা দূর করার জন্য আজকের এই সাংবাদিক বৈঠক এবং আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং আগামী দিনে আমাদের এই রাজ্যের যুব সম্প্রদায়কে নিজের উপর নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্টার্ট আপের মাধ্যমে এবং যারা বাইরে চাকরি করতে চান বিভিন্ন কোম্পানিতে, এই টাটা টেকনোলজির সঙ্গে আমাদের যে কোলাবোরেশন, এই কোলাবোরেশনের মাধ্যমে আমাদের 19টা আইটিআইতে একটা হিউজ বিশাল টাকা খরচ করে 14% গভর্নমেন্ট শেয়ার ত্রিপুরা, 86% টাটার থেকে নিয়ে যে পরিকাঠামোগত উন্নয়ন এবং যারা সাকসেসফুল স্টুডেন্ট, পাস আউট স্টুডেন্ট, তাদেরকে সারা দেশে প্লেসমেন্টের যে ব্যবস্থা করা হবে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিও রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, শিল্প দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই দুটো বিষয় আপনাদেরকে মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করার জন্য আজকের এই সাংবাদিক বৈঠক। ব্যুরো রিপোর্ট, খোমপুর।